কর্মচারীদের হকের টাকায় হরির লুট। শ্যামল কুমার মিত্র ডিএ মামলাকারী কনফেডারেশন মূল মামলাকারী যারা তাদের পক্ষ থেকে শ্যামল কুমার মিত্র তিনি একটি প্রতিবেদন লিখেছেন, সেটি আপনাদের সামনে তুলে ধরব। হেডলাইন দেখেই অনেকটা আইডিয়া করা যায় যে মহার্ঘ ভাতা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সরকারি কর্মচারীদের যে ডিএ, সেই ডিএর যে বকেয়া, সেই বকেয়া কতটা আজকের এই প্রতিবেদনের শেষ পর্যন্ত দেখবেন অবাক হয়ে যাবেন যে কত টাকা। একজন গ্রুপ সি এবং গ্রুপ বি কর্মীর এই যে কয়েক বছরে কত টাকা তিনি হারিয়েছেন বা পাননি, সেটিও এখানে তুলে ধরা হয়েছে। যদিও এই হিসেব কিন্তু আমাদের এই চ্যানেল কোনো পরীক্ষা নিরীক্ষা করে দেখেনি। প্রতিবেদনে যা আছে সেটি আমরা এখানে তুলে ধরব। গতকালকেই একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে এই কথাগুলো বলা ছিল যে ডিএ ইজ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ। এটি ছিল 31শে আগস্ট 2018 রায়, এবং ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ 20শে মে 2022। বর্তমানে সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধীন। রাজ্য সরকারের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে। যদিও রাজ্য সরকার বেতন কমিশন, ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল সর্বভারতীয় গড় পণ্য মূল্য সূচকের নিরিখে বেতন এবং ভাতা সংশোধনের জন্য। এবার যদি দেখা যায় যে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গের বাইরে কর্মরত রাজ্য সরকারের কর্মচারী সর্বভারতীয় গড় পণ্যমূল্য সূচকের নিরিখে ডিএ পেয়ে থাকে, অর্থাৎ সরকারি কর্মচারী কিন্তু তারা ডিএ পেয়ে থাকেন কিন্তু কেন্দ্রীয় হারে, যারা পশ্চিমবঙ্গের বাইরে কর্মরত আছেন। এরকমই অনেক কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে, এবং সেখান থেকে এই যে মামলা, সেই মামলার ক্ষেত্রে কতগুলি বিষয় আরও গুরুত্বপূর্ণভাবে তিনি তুলে ধরেছেন। সেটি হচ্ছে যে সেপ্টেম্বর 2017 কলকাতা হাইকোর্টের বিচারপতি নিশিতা মাত্রে এবং তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দেন 10 দিনের মধ্যে এফিডেভিট করে কেন্দ্র ও রাজ্য কর্মীরা কত শতাংশ ডিএ পাচ্ছেন তা জানাতে। শুনানি পর্বে মাননীয় বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং শেখরবাবু সরবের ডিভিশন বেঞ্চও পূর্বতন বেঞ্চের মতো হলফনামা দিয়ে ডিএর মধ্যে কেন্দ্র এবং রাজ্যের ফারাক সংক্রান্ত তথ্য আদালতে নির্দেশ দেন যে জানাতে হবে। তখনই চাপে পড়ে সরকার 19শে জুন 2018 সালে 10% ইন্টারিম লিভ ঘোষণা করেন। সেটা তুলে দিয়ে 1/1/2019 থেকে যে কার্যকর অতিরিক্ত বেতনের যে 25% ডিএ দিতে বাধ্য হন, অর্থাৎ সেখানে যে ইন্টারিম রিলিফ যেটি ছিল 10% সেটি কিন্তু ডিএতে পরিণত করেন। এভাবেই বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে না, যখনই আদালতে বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হয়েছে তখন কিন্তু এইভাবে ডিএ কিন্তু দেওয়া হয়েছে। এবার আমরা একটি যে প্রতিবেদনের মধ্যে ডিএর যে বকেয়ার, সেই বকেয়ার বিষয়টি তুলে ধরেছে, সেটি আপনাদের সামনে তুলে ধরি। জুন 2011 সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা যারা আছেন বা শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের ডিএ বকেয়া সেখানে ধরা হয়েছে 16%। রাজ্যের ডিএ 35% এবং কেন্দ্রের ছিল 51%। সেক্ষেত্রে একজন গ্রুপ সি কর্মচারী তিনি 1408 টাকা কম পান, এবং গ্রুপ বি কর্মী 1760 টাকা করে কম পান, এবং সেক্ষেত্রে দেখা যায় যে রাজ্যের সাশ্রয় হয় 400 কোটি টাকা। জুলাই 2011 পুরনো বেতনে ডিএ কেন্দ্রের 58%, রাজ্যের 35%, ফারাক 23%। রাজ্যের মোট সাশ্রয় 3450 কোটি টাকা। জানুয়ারি 2012 কেন্দ্রের 65%, রাজ্যের 45%, ফারাক 20%। এক্ষেত্রে রাজ্যের সাশ্রয় 3000 কোটি টাকা। জুলাই 2012 সেক্ষেত্রে 45% রাজ্যের, কেন্দ্রের 72%, এবং যা পার্থক্য তা হচ্ছে 27%। এক্ষেত্রে রাজ্যের সাশ্রয় 4050 কোটি টাকা। জানুয়ারি 2013 কেন্দ্রের 80%, রাজ্যের 52%, পার্থক্য 28%। এক্ষেত্রে রাজ্যের সাশ্রয় 4200 টাকা। জুলাই 2013 কেন্দ্রের 90%, রাজ্যের 52%, পার্থক্য 28%, 4200। এবার যদি আসি জুলাইয়ের 2013, তাতে কেন্দ্রের 90%, রাজ্যের 52%, পার্থক্য 38%। তাতে রাজ্যের সাশ্রয় 5700 কোটি টাকা। জানুয়ারি 2014 কেন্দ্রের 100%, রাজ্যের 58%, পার্থক্য 42%।
এতে রাজ্যের সাশ্রয় 6,300 কোটি টাকা। জুলাই 2014 কেন্দ্রের 107%, রাজ্যের 58%, অর্থাৎ পার্থক্য 49%। রাজ্যের এর জন্য লাভ বা যদি বলা যায় সাশ্রয় তাহলে হচ্ছে জুলাই যদি আমরা ধরি 2014 সালে তাহলে 7,350 কোটি টাকা। জানুয়ারি 2015 কেন্দ্রের 113, রাজ্যের 65%, পার্থক্য 54%। এতে সাশ্রয় 8,100 কোটি টাকা। এটি কোনটায়? জুলাই 2015। আর জানুয়ারি 2015তে সাশ্রয় 8,100 কোটি টাকা। যদি জানুয়ারি 2016তে আসি তাহলে পার্থক্য 50%, সেক্ষেত্রে রাজ্যের সাশ্রয় 7,500 কোটি টাকা। জুলাই 2016 যদি হয় সেক্ষেত্রে রাজ্যের সাশ্রয় 8,850 কোটি টাকা। তখন পার্থক্য 57% ধরা হয়েছে, কারণ তখন অলরেডি কেন্দ্রের কিন্তু নতুন বেতন কমিশন শুরু হয়ে গেছে। এবার জানুয়ারি 2017 সেক্ষেত্রে যদি ধরা যায় তাহলে পার্থক্য কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে পুরনো নতুনের মধ্যে হিসাব করে যদি আমরা পুরনোটা ধরি তাহলে 51%, সেক্ষেত্রে রাজ্যের সাশ্রয় 7,650 কোটি টাকা। এভাবে যদি আসি জানুয়ারি 2018 তাহলে রাজ্যের সাশ্রয় 6,300 কোটি টাকা। জুলাই 2018 7,200 কোটি টাকা। জুলাই 2019 যদি আমরা ধরি সেক্ষেত্রে 4,626 কোটি টাকা। জানুয়ারি 2020 সেক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র তখন দুজনেরই কিন্তু নতুন বেতন কমিশন, সেক্ষেত্রে তখন কেন্দ্রের ডিএ 21%, রাজ্যের ডিএ 0%, পার্থক্য 21%। সেক্ষেত্রে একজন গ্রুপ সি কর্মচারী তার ক্ষেত্রে লস হচ্ছে 19,176 টাকা করে, এবং গ্রুপ বি যদি কর্মী তাদের 27,540 টাকা করে, 6,553.5 কোটি টাকা সাশ্রয়। জুলাই 2020 24% কেন্দ্রের, রাজ্যের 0%, সেক্ষেত্রে সাশ্রয় 8,095 কোটি টাকা। এভাবে যদি হিসেব করে আসি আমরা, হিসেব করে আসতে আসতে দেখা যাবে যে লাস্ট পর্যন্ত যে 2,19,107 কোটি টাকা রাজ্যের সাশ্রয়। রাজ্যের সাশ্রয় কোটি টাকা হিসেবে যদি দেখা যায় মোট 2,19,107.25 কোটি টাকায়। এবং একজন গ্রুপ সি কর্মচারী তিনি পাননি 7,49,177 টাকা, এবং গ্রুপ বি কর্মী 10,37,709 টাকা। অর্থাৎ যদি একজন কর্মীর যারা গ্রুপ সি এবং গ্রুপ বি যাদের মিনিমাম ন্যূনতম বেতন সেই হিসেবে যদি আমরা ধরি তাহলে তিনি পাননি 7,49,177 টাকা, এবং গ্রুপ বি 10,37,709 টাকা। এভাবেই হিসেবটি তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে জানা নেই যে কী অবস্থায় আছে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের যে তথ্য আদালতের মধ্যে দিয়েছে, এবং সেক্ষেত্রে তারা যে এই যে টাকাটা সাশ্রয় হিসেবে ধরা হয়েছে সেটি কি সাশ্রয় হিসেবেই তারা ধরেছে নাকি তাদের মতন করে হিসেব করে দেওয়া হয়েছে তা কিন্তু জানা নেই। দেখা যাক পরবর্তীতে কী হবে।